আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ১০ টা মিস্টেকের কথা বলবো। যে মিস্টেকগুলো আসলে মূলত আমাদের প্রবাসী ভাইয়েরা করে থাকেন। অনেক স্টুডেন্ট আছে ক্যারিয়ার গড়ির প্রবাসী ভাইয়েরা। তো তারা যখন বিভিন্ন সময়ে আমার কাছে কোয়েরি করেন এবং বিভিন্ন জিনিস জানতে চান, তখন আমি বুঝতে পারি যে আসলে এই মিস্টেকগুলো তারা একটু কমনলি অলমোস্ট সবাই করে ফেলছেন। তো সেরকম ১০ টা ভুল বা মিস্টেক আমি এক জায়গায় করে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করছি। তো তার মানে এই না যে এই ভুলগুলো হচ্ছে শুধুমাত্র প্রবাসী ভাইয়েরাই করে থাকেন আর অন্য কোনো সেলার করেন না, তা না। এই বিষয়গুলো হচ্ছে আসলে ইউনিভার্সাল, ওয়ার্ল্ড ওয়াইড। অ্যামাজনের যেকোনো সেলারই কিন্তু এ ধরনের ভুল করে থাকে। তো আমার কাছে মূলত প্রবাসী ভাইয়েরা এই সমস্যাগুলো প্রায়ই নিয়ে এসে থাকেন। সেজন্যই তাদেরকে উদ্দেশ্য করেই ভিডিওটা তৈরি করা। আশা করি আপনারা এই মিস্টেকগুলা সম্পর্কে সচেতন হবেন, জানবেন এবং কিভাবে সমাধান করতে হবে সেটাও আপনারা একটু এক নজর দেখে নিবেন। ১ম কথা হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চে ভুল করা। প্রোডাক্ট রিসার্চ অ্যামাজন বিজনেসে খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ধরেন অ্যামাজনে আমরা মিলিয়নস অফ প্রোডাক্ট দেখি। কিন্তু মিলিয়নস অফ প্রোডাক্টের আ ভ্যারাইটিস ক্যাটেগরি আছে, ভ্যারাইটিস কম্পিটিশন আছে এবং ভ্যারাইটিস কিন্তু সার্চ ভ্যালুও আছে। এমন অনেক প্রোডাক্ট আছে যেখানে হচ্ছে ১০,০০০, ১৫,০০০ বা ২০,০০০ হচ্ছে সেলার আছে। তো ওই ধরনের প্রোডাক্টে আপনি যদি ভুল করে চলে যান, তাহলে কিন্তু অলমোস্ট একটা মহাসাগরে যেয়ে পড়ার মতো একটা ব্যাপার হবে। সুতরাং সেখানে আপনি আপনার পণ্য কোনো অবস্থাতেই সেল করতে পারবেন না অ্যাজ এ নতুন সেলার। বরং সেই ধরনের প্রোডাক্টে হচ্ছে সবসময় আমরা দেখি যে ব্র্যান্ডের যেসব বড় ব্র্যান্ড আছে অ্যামাজনে, তারাই মূলত ওইসব প্রোডাক্টগুলোতে যায় এবং তারা তাদের ব্র্যান্ড ইমেজের কারণেই সেসব প্রোডাক্টগুলো সেল করতে পারে। আমাদের প্রবাসী ভাইয়েরা প্রায়ই মনে করেন যে, যেকোনো একটা প্রোডাক্ট নিয়ে গেলেই হয়তো অ্যামাজনে সেল করা যাবে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। অথবা তারা চিন্তা করেন যে হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট আ যে তারা দেখে নাকি যে এই প্রোডাক্টটা ট্রেন্ডিং অর্থাৎ অ্যামাজনের যে আছে বিভিন্ন ট্যাব আছে আমরা জানি যে বেস্ট সেলার ট্যাব, ট্রেন্ডিং ট্যাব এই ধরনের বা আলিবাবাতে আছে ট্রেন্ডিং ট্যাব। এই ট্রেন্ডিং যে ফিচারটা আছে এইটাতে যে আপনার প্রোডাক্টগুলা পেয়ে যাই, সাধারণত মনে করে যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে গেলেই হয়তো সেল হবে। কিন্তু সত্যি কথা যেটা যে ট্রেন্ডিং প্রোডাক্টের সেল হবে ঠিক আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সার্চ ভলিউম কিন্তু কম এবং সব ট্রেন্ডিং প্রোডাক্টই যে আপনি নিয়ে গেলেও সেল হবে তা কিন্তু না। যারা নিয়ে যাচ্ছে, ট্রেন্ডিং করছে তাদের বিশেষ কৌশল থাকে। অনেক সেলার আছেন যারা হচ্ছে সিজনাল প্রোডাক্ট নিয়ে যান। সিজনাল প্রোডাক্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে একটা বছরের বিশেষ একটা সময়ে সেল হয়, অন্য সময় সেল হয় না। এই ধরনের প্রোডাক্ট নিয়ে যেয়েও কিন্তু অনেকে ভুল করেন। হয়তো ক্রিসমাস টাইমের কোনো একটা প্রোডাক্ট নিয়ে গেলেন। ক্রিসমাস টাইমে সেল হলো, কিন্তু বাকি সময়টা আপনার বসে থাকতে হচ্ছে। সুতরাং এই যে ট্রেন্ডিং প্রোডাক্ট বা হচ্ছে আপনার সিজনাল প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টগুলো সাধারণত এড়িয়ে যাওয়া ভালো। অথবা আপনি যদি নিয়ে যেতেই চান তাহলে সেই প্রোডাক্টগুলোর সঠিক তথ্য বিশ্লেষণ করে ডাটা এনালাইসিস করে তারপর হচ্ছে নিয়ে যেতে হবে। সুতরাং কম্পিটিশন যদি অনেক বেশি হয় তাহলে আপনি সেখানে টিকে থাকতে পারবেন না। আর যদি ডিমান্ড যদি অনেক কম হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট অ্যামাজনের ওয়্যারহাউসে পড়ে থাকবে, অর্থাৎ সেল হবে না। আবার প্রোডাক্ট রিসার্চের সময় আপনি যদি সঠিক কিওয়ার্ড রিসার্চ না করেন তাহলে দেখা যাচ্ছে যে সঠিক কাস্টমারের কাছে আপনি আপনার প্রোডাক্টটা পৌঁছাতেই পারবেন না। কিওয়ার্ডগুলো আমরা কোথায় ব্যবহার করি? কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের যে প্রোডাক্ট লিস্টিং করি সেখানে আমরা কিওয়ার্ডগুলা ব্যবহার করি। অর্থাৎ প্রোডাক্ট পেজে টাইটেল, তারপরে হচ্ছে বুলেট পয়েন্ট ডেসক্রিপশন এইসব জায়গাতে আমরা প্রোডাক্ট এগুলা কিওয়ার্ডগুলা বসাই। যেন অ্যামাজনের কাস্টমার সার্চ দিলেই যেন তাদের সামনে চলে যায়। অথবা আমরা যদি যখন পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট করি, পিপিসি মার্কেটিং করি, অর্থাৎ অ্যাড চালাই আরকি অ্যামাজনে, তখনই কিন্তু আপনার এই কিওয়ার্ডগুলো কাজে লাগে। সুতরাং প্রোডাক্ট রিসার্চের পাশাপাশি কিওয়ার্ড রিসার্চটা করে নেওয়াটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা ভুল সবাই করে থাকেন প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অনেক ধরনের টুলস আছে। ইলিয়াম 10, জাঙ্গল স্কাউট, এমজিডি স্কাউট, কিপা এই বিভিন্ন ধরনের টুলের মাধ্যমে সেখানে কিন্তু প্রোডাক্ট সাজেশন দেখায়। তো ওই প্রোডাক্ট সাজেশন দেখে আবার অনেক সেলার সেই ধরনের প্রোডাক্ট লঞ্চ করে বা এন্ট্রি নেয় সেই ধরনের প্রোডাক্টে। কিন্তু এটা হচ্ছে আরেকটা ভুল। আ সবসময় আমরা ম্যানুয়াল প্রোডাক্টের উপরে গুরুত্ব দিব। ম্যানুয়াল প্রোডাক্ট রিসার্চের উপরে গুরুত্ব দিব। কারণ হচ্ছে একটা জিনিস চিন্তা করেন যে এইসব টুলসগুলাতে কিন্তু আপনার প্রোডাক্ট খুঁজে বের করার জন্য কিছু ফিল্টারিং এর অপশন আছে। সেই ফিল্টারিং এর অপশন যদি আপনিও ব্যবহার করেন এবং আরো ১০,০০০ সেলার যদি সারা ওয়ার্ল্ডে ব্যবহার করে একই সেম ফিল্টারিং, তাহলে
আপনাকে যে প্রোডাক্ট সাজেশন করবে তাদেরকেও কিন্তু একই প্রোডাক্ট সাজেশন করবে। সুতরাং ওই সাজেস্টেড প্রোডাক্ট কিন্তু স্যাচুরেটেড হতে অর্থাৎ সেলার সংখ্যা বেড়ে যেতে অর্থাৎ কম্পিটিশন বেড়ে যেতে খুব বেশি দিন সময় লাগবে না। অর্থাৎ আপনি অনেক কষ্ট করে একটা প্রোডাক্ট অনেক টাকা পয়সা খরচ করে তার পেছনে শ্রম দিয়ে আপনি হচ্ছে প্রোডাক্টটা নিয়ে গেলেন ৩ মাসের মধ্যে ওইটা স্যাচুরেটেড হয়ে গেল। তাহলে তো আসলে আপনার পুরো পরিশ্রমটা বৃথা এবং আপনার ইনভেস্টমেন্ট এটা চোখের মুখে পড়ে গেল। সেজন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই টুলস থেকে অনেক ধরনের ডাটা আমরা নিই, ঠিক আছে। অনেক ধরনের এনালাইসিস করি। ধরেন যে এইটার হচ্ছে সেল কেমন আসতে পারে মানে এভারেজ তার মান্থলি সেলস ভলিউম, তারপর হচ্ছে তার প্রফিট, তার হচ্ছে সার্চ ভলিউম, বিভিন্ন ধরনের ডাটা আমরা কিন্তু এখানে চেক করি। কিন্তু আল্টিমেটলি এই প্রোডাক্ট সাজেশন যেটা অর্থাৎ যে প্রোডাক্টগুলো সাজেস্ট করে ওই ধরনের প্রোডাক্টে যাওয়াটা না যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। এরপরে হচ্ছে আপনাকে লাভের মার্জিন বিবেচনা করতে হবে আপনি যখন প্রোডাক্ট সার্চ করবেন। অর্থাৎ আপনি এমন ধরনের প্রোডাক্টে আপনার যাওয়া উচিত যেখানে কম করে হলেও যেটা রিটেল প্রাইস হচ্ছে অ্যামাজনে $20 এবং উপরে ধরেন যে $50 বা $70 এরকম আছে। কারণ এর নিচে হলে আপনার প্রফিট বের করাটা একটু কঠিন হবে। আবার যদি আপনি এর উপরে চলে যান তাহলে দেখা যাচ্ছে যে সেখানে কম্পিটিশনটা একটু বেশি এবং ব্র্যান্ডের আধিক্যটা একটু বেশি থাকে। অর্থাৎ ব্র্যান্ডের যারা বড়, বড় যেসব ব্র্যান্ড আছে তারা সেই ধরনের প্রোডাক্টগুলাতে ফোকাস করে। কারণ ওরা এত কম দামি প্রোডাক্টে সাধারণত বড় ব্র্যান্ডের কথা বলছি, তারা ফোকাস খুব একটা করে না। কারণ তাদের অনেক খরচ আছে। তারা হচ্ছে ওরকম বেশি দামের প্রোডাক্টে গেলে তাদের প্রফিট বের করতে একটু সুবিধা হয়। যেমন আমরা $100 উপরে প্রোডাক্টগুলো যদি আমরা খেয়াল করি তাহলে অলমোস্ট প্রায় 90% বা 80% প্রোডাক্টই আমরা দেখতে পাই যে সেগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট। অপ্রতুল বিনিয়োগ এবং ভুল হিসাব মিস্টেক নাম্বার 2, এই ভুলটা অনেক সেলার করে থাকেন, বিশেষ করে আমাদের যারা প্রবাসী সেলার আছেন তারা এটা করে থাকেন। যেমন খুব কম বিনিয়োগ নিয়ে তারা শুরু করতে চান, বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন বা হচ্ছে ছোট জব করেন অথবা ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি কিছুটা কম। তারা সবসময় একটা লিমিটেড এবং টাইট বাজেট নিয়ে যেতে চান। যে ধরেন $2000 বা $1000 বা তারও নিচে এরকম একটা বাজেট নিয়ে যেতে চান। এর বাইরে আসলে ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি তার খুব বেশি একটা নাইও। এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার না যাওয়াটাই ঠিক হবে। আপনার এটলিস্ট $2000ও যদি হয় আপনার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি, আপনি মাইক্রো প্রাইভেট লেভেল শুরু করতে পারবেন বা জেনেরিক আইটেম শুরু করতে পারবেন। হয়তো প্রাইভেট লেভেল পারবেন না, বাট মাইক্রো প্রাইভেট লেভেল দিয়ে শুরু করে আপনি পরবর্তীতে আপনার ইনভেস্টমেন্ট বাড়িয়ে হয়তো প্রাইভেট লেভেলের দিকে যেতে পারেন। কিন্তু এই যে আপনার ২ টা জিনিস। একটা হচ্ছে যে আপনার বিনিয়োগের যে ক্যাপাসিটি সেইটা কেমন আছে এবং সেইটার আপনার একটা ব্যাকআপ আছে কিনা। অর্থাৎ আপনি যখন বিনিয়োগ করবেন, ধরেন $2000 বিনিয়োগ করলেন, আপনার যেকোনো সময় আরও $500 বা $1000 কিন্তু যেকোনো ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে। হয়তো আপনার সেলস অনেক ভালো হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার রিস্টকিংটা আরও বেশি বাড়ানো লাগতে পারে। অথবা অন্য যেকোনো কেসের ক্ষেত্রেই আপনার হঠাৎ করে একটা টাকার পরিমাণ লাগতে পারে। তো এই ব্যাকআপটাও কিন্তু আপনার আসলে থাকা উচিত। এর বাইরে হচ্ছে প্রফিট ক্যালকুলেশন, যে আপনি একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, এই প্রোডাক্টের অনেক ধরনের খরচ আছে। যেমন হচ্ছে প্রোডাক্ট পারচেজিং খরচ যেটা সেটা তো আমরা জানি যে সেটাকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট সোর্সিং খরচ। সেই প্রোডাক্ট সোর্সিং, এরপরে হচ্ছে শিপিং আছে, এরপরে অ্যামাজনের কিছু ফিস আছে। অ্যামাজনের ফিসগুলো নিয়ে যদি আমরা একটু বলি, অ্যামাজনের হচ্ছে সেলিং প্ল্যান ফিস আছে। অ্যামাজনে যদি আপনি 40 টার নিচে আপনার মাসিক সেল হয়, অর্থাৎ আপনি যদি ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকেন তাহলে $0.99 করে কেটে নিবে। আপনি যদি আ প্রফেশনাল প্ল্যানে থাকেন তাহলে আপনার প্রতি মাসে 39.99 ডলার কেটে নিবে, অর্থাৎ $40 কেটে নিবে। এবারে হচ্ছে একটা রেফারেল ফি আছে। সাধারণত এটা 8 থেকে 15% এর মধ্যে হয়ে থাকে। কম বেশি হয়। এরপরে হচ্ছে অ্যামাজনের ফুলফিলমেন্ট ফি আছে। অ্যামাজন যে ফুলফিলমেন্ট ফি আছে সেই ফির মধ্যে হচ্ছে পিক অ্যান্ড প্যাক, তারপর হচ্ছে শিপিং অ্যান্ড হ্যান্ডলিং, তারপর হচ্ছে কাস্টমার সার্ভিস আছে, স্টোরেজ ফি আছে, তারপর হচ্ছে লং টার্ম স্টোরেজ ফি আছে। লং টার্ম স্টোরেজ ফি যেটা, সেটা সাধারণত হচ্ছে প্রতি ঘনফুট জায়গার জন্যে আপনার প্রায় $7 বা এরও চাইতে বেশি হয় অনেক সময়। এইটা হচ্ছে কিন্তু কেটে থাকে আরকি। সাধারণত লং টার্ম স্টোরেজ ফি বলতে আমরা বুঝি যে ১ বছরের পর আরকি। যে আপনি ১ বছরে আপনি ১০০ বা ২০০ প্রোডাক্ট নিয়ে গেলেন। সেই ১০০ বা ২০০ প্রোডাক্ট হচ্ছে
অ্যামাজনে আপনি সেল করতে পারলেন না। ১ বছর পার হয়ে গেল, তখন আপনাকে অতিরিক্ত চার্জ করবে। তো সেই চার্জের পরিমাণটা হচ্ছে এরকম। এটা একটা আনুমানিক হিসাব। আপনার প্রোডাক্টের সাইজ বা ওয়েটের উপরে এটা কম বেশি হবে। তারপর হচ্ছে ধরেন আদার পোটেনশিয়াল ফি আছে। যেসব ফিগুলা আপনার সবসময়ই কাটবে না, বাট এই ধরনের কিছু ঘটনা ঘটলে তারপর হচ্ছে আপনার সেই ফিগুলা কাটবে। যেমন হচ্ছে আপনার রিমুভাল অর্ডার ফি আছে। অর্থাৎ আপনি প্রোডাক্ট সেল করতে পারলেন না। একদমই আপনি সেল হচ্ছে না প্রোডাক্ট, পড়ে আছে বছরের পর বছর। আপনার লং টার্ম স্টোরেজ ফি কাটছে, সেক্ষেত্রে আপনার রিমুভাল করা লাগতে পারে বা অন্য কারণেও করা লাগতে পারে। তারপর হচ্ছে রিটার্ন প্রসেসিং ফি আছে। অর্থাৎ আপনাকে যদি কোনো কাস্টমার প্রোডাক্ট রিটার্ন করে সেটার একটা প্রসেসিং ফি আছে। তারপর হচ্ছে আনপ্ল্যান্ড সার্ভিস ফি আছে। আনপ্ল্যান্ড সার্ভিস ফিটা হচ্ছে একটা প্যাকেজিংয়ে আপনি প্রোডাক্টটা পাঠালেন আমাজনে, কিন্তু ওই প্যাকেজিংটা আমাজনের নিয়ম অনুযায়ী রাইট হয়নি আরকি, সঠিক হয়নি। তখন অ্যামাজন আসলে ওইটা ঠিক করে দেয়। অ্যামাজনের যে নিয়ম আছে সেই অনুযায়ী ওই প্যাকেজিংটা পুনরায় প্যাকেট করে কাস্টমারের কাছে পাঠায়। এটাই বলা হচ্ছে আনপ্ল্যান্ড সার্ভিস ফি। তো এই ফিগুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনার শুধু প্রফিটের চিন্তা করলে হবে না। এই ধরনের ফিগুলোও আপনাকে মাথায় রাখতে হবে। যে শুরু থেকেই আপনি আপনার একটা বাজেট, একটা প্ল্যান তৈরি করবেন। এরপরে আপনার যে টোটাল খরচ আছে, সেই খরচের অতিরিক্ত ৩০ বা ৪০% এটা অতিরিক্ত একটা ফান্ড আপনাকে রাখতে হবে। এই ফান্ডটা আ রাখার কারণ হচ্ছে যে আপনার যেকোনো সময় আ আপনার টাকা লাগতে পারে। অ্যামাজনের খরচটা অন্তত আপনি সেখান থেকে মেটাতে পারেন। এরপরে হচ্ছে রেভিনিউ ক্যালকুলেটর। আপনি যখন প্রোডাক্টটা হচ্ছে করবেন, প্রোডাক্টের যে প্রাইস ক্যালকুলেশন বা প্রফিট ক্যালকুলেশন করবেন, তখন অ্যামাজনের এফবি রেভিনিউ ক্যালকুলেটরটা ব্যবহার করে আপনি সেইটা করবেন। আপনার প্রফিট কত পার্সেন্ট থাকতেছে, আদৌ থাকতেছে কিনা সেইটা আপনি সেখান থেকে বুঝতে পারবেন। সেখানে আপনি সব ধরনের খরচ আপনি সেখানে বসাতে পারবেন। রেভিনিউ ক্যালকুলেটরে অলমোস্ট খরচ কিছু দেওয়া থাকে, আর এর বাইরেও যদি কিছু থাকে সেগুলো আপনি নিজে ম্যানুয়ালি ইনপুট দিতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ১ম এই লাভের আশা করবেন না। অনেকেই মনে করে যে অ্যামাজনে ব্যবসা করাই মানে হচ্ছে অনেক টাকা প্রফিট করা যাবে শুরুর থেকেই। আমি কমন যেসব সিনারিও সেটার কথা বলছি। ২-৩ মাস হচ্ছে আপনাকে অপেক্ষা করা লাগতেও পারে। হ্যাঁ? ১ম মাস থেকে আপনার সেল নাও আসতে পারে। এটা মার্কেট টু মার্কেট অনেক সময় ভ্যারি করে। প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে। আপনি কি ইনিশিয়েটিভ নিয়েছেন সেগুলোর উপরও ভ্যারি করে। হ্যাঁ? যেমন ধরেন যে আপনি অস্ট্রেলিয়ান মার্কেটে গেলে কিন্তু আ হবে, আপনার হচ্ছে দ্রুত সেল পাবেন। আবার ইউএসএ তে দেখা যাচ্ছে যে আপনি সেল পেতে একটু দেরি হবে। এরকম আরকি। তবে ধৈর্য ধরে আপনাকে কাজটা চালিয়ে যেতে হবে। মিস্টেক নাম্বার ৩, লিস্টিং অপ্টিমাইজেশন কে গুরুত্ব না দেওয়া। আমি যদি সাধারণভাবে বলি, আপনার যে প্রোডাক্ট পেজ আছে, আপনি যে লিস্টিং করেছেন, অর্থাৎ আপনি যে প্রোডাক্টের টাইটেল দিয়েছেন, ডেসক্রিপশন দিয়েছেন, বুলেট পয়েন্ট দিয়েছেন, যে পিকচারগুলো দিয়েছেন বা ভিডিও তৈরি করে দিয়েছেন, এই জায়গাটাতে কিন্তু আমাদের যারা প্রবাসী সেলাররা আছেন তারা খুবই ক্যাজুয়াল একটা ভাব নিয়ে থাকেন। হ্যাঁ? যেহেতু তারা একটু ব্যস্ত থাকেন, প্রবাসে আপনারা জানেন যে প্রচুর সময় ব্যয় করতে হয় টাকা ইনকামের জন্যে, এবং তারা একদম সকাল থেকে রাত অবধি অনেক ওভারটাইমও করেন। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে এই ব্যস্ততার কারণে তারা লিস্টিং অপ্টিমাইজেশনটা খুব একটা করতে পারেন না, বা এইটাতে একটু ক্যাজুয়াল একটা মুডে থাকেন। যে একটা প্রোডাক্ট আমি অ্যামাজনে নিয়ে যাচ্ছি, এটা হয়তো এমনিই সেল হবে। তারা যখন বিদেশে থাকেন তারা তো দেখেন যে হচ্ছে অ্যামাজনে কি পরিমাণ সেল হয়। সুতরাং তারা মনে করেন যে তার প্রোডাক্টটাও মনে হয় এরকম সেল হবে। আসলে লিস্টিং অপ্টিমাইজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লিস্টিং অপ্টিমাইজেশনের বেশ কিছু ব্যাপার আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট নিয়ে গেলেন, তার টাইটেলটা আপনি খুবই বাজে দিলেন। এই টাইটেলটা দেখা যাচ্ছে যে একটা খারাপ টাইটেল, তার মধ্যে কিওয়ার্ড নাই। অর্থাৎ কাস্টমার সার্চ দিলে আপনার ইয়েটা পাবে না, আপনার প্রোডাক্টটা খুঁজে পাবে না। এরপর হচ্ছে নন প্রফেশনাল প্রোডাক্ট ইমেজ থাকতে পারে। সেইটা সরাসরি আ ম্যানুফ্যাকচারার আপনাকে দিয়েছে, এবং আপনি সেই প্রোডাক্টের ইমেজগুলোই সরাসরি অ্যামাজনেও দিয়ে দিয়েছেন। দেখা যাচ্ছে আপনার মতো আরও ১০ জন একই প্রোডাক্টের পিকচারগুলো দিয়েছে। সুতরাং এটা কিন্তু খুব একটা ভালো না। আরও ১০ জনও যদি দিয়ে থাকে, আপনিও দিয়ে থাকেন, তাহলে আসলে কি হইল? তাহলে খুবই কমন হয়ে গেল। কাস্টমার এসে তো আপনার মানে সেম প্রোডাক্ট মনে করে যার রিভিউ আছে, যে পুরাতন সেলার, তার কাছ থেকে কিনে নিয়ে যাবে। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে যে যদি একই প্রোডাক্ট সেল করেনও, সেক্ষেত্রেও প্রোডাক্টের ইমেজগুলা চেঞ্জ করে দেওয়ার জন্যে। এটা বিভিন্ন উপায় আছে। সেগুলা অন্যান্য
জায়গায় আমি আলোচনা করেছি যে স্যাম্পল নিয়ে এসে নিজের মতো করে প্রোডাক্ট ফটোগ্রাফি করে আপনি কাজগুলো করতে পারবেন। এরপরে হচ্ছে অনেকে আছে ডিটেইলস আর ডেসক্রিপশন দেয়। ডেসক্রিপশনে মাত্র কয়েকটি ইনফরমেশন দিয়ে ডেসক্রিপশন শেষ করে দেয়। আসলে সেটা না। আপনি আ এখন এআইও আছে আপনারা জানেন। এআইয়ের মাধ্যমে হলেও আ ডেসক্রিপশনটা একদম যত পর্যন্ত সম্ভব ডিটেইল আপনাকে দেওয়া উচিত। এরপর হচ্ছে মিস্টেক নাম্বার 4 মিস্টেক নাম্বার 4 এ হচ্ছে কাস্টমার রিভিউ ও সার্ভিসে অবহেলা করা। কাস্টমার রিভিউ কিন্তু হচ্ছে একটা আসলে মূলধন, একটা প্রোডাক্টের মূলধন। এটা আপনারা মাথায় রাখবেন যে অ্যামাজনে যদি কোনো প্রোডাক্ট নতুন যায় তাহলে কাস্টমাররা সেটা কিনতে চায় না। কারণ ওটার রিভিউ নাই। প্রোডাক্ট যত ভালোই হোক, ইমেজ যত ভালোই হোক বা ডেসক্রিপশন যত ভালোই হোক না কেন, মানে আপনার লিস্টিং কাস্টমাররা কিনতে চায় না। তার মূল কারণ হচ্ছে এটার কোনো রিভিউ নেই। কাস্টমার জানে না যে প্রোডাক্টটা আসলে কেমন হবে। কাস্টমার কিন্তু অন্য যে কাস্টমাররা আছে তাদের রেটিংয়ের উপরে, রিভিউর উপরে কিন্তু অনেকখানি ডিপেন্ড করে এবং রিলাই করে, ট্রাস্ট করে তাদেরকে। ধরেন আপনার প্রোডাক্টে ১০ টা রিভিউ আছে, তাহলে কিন্তু কাস্টমার অন্যান্য যে কাস্টমার আছে তারা এসে রিভিউগুলা চেক করে। যদি দেখে যে তারা ভালো বলেছে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট তারাও কিনতে আগ্রহী হয় এবং একটা ট্রাস্টের একটা ব্যাপার চলে আসে যে তারা হচ্ছে তখন মনে করে যে প্রোডাক্টটা খারাপ হবে না। আবার আরেকটা ব্যাপার আছে যে আপনার যদি কাস্টমার কোনো কোয়েশ্চেন করে সেইটার আপনাকে যত দ্রুত সম্ভব অ্যান্সার দেওয়া উচিত। ২৪ ঘন্টার মধ্যে আপনি অ্যান্সার দিবেন। আ এটা যদি না দেন কাস্টমাররা তাহলে আপনাকে মনে করবে যে আপনি ভালো সেলার না অথবা প্রোডাক্টে কোনো সমস্যা আছে এজন্য হয়তো অ্যান্সার দিতে চাচ্ছেন না। আপনি যদি দ্রুত রেসপন্স করেন তাহলে কিন্তু কাস্টমার দ্রুত সেটা বাই করতে উদ্যোগী হয় আরকি। সেখানে কোনো ফিডব্যাক আছে তাহলে ওই ফিডব্যাক অনুযায়ী আপনাকে আপনার প্রোডাক্টের আপডেট করতে হবে। মিস্টেক নাম্বার 5 অ্যামাজনের পলিসি না বোঝা। এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত অ্যামাজনে যারা বিজনেস করতে যায় তারা অ্যামাজনের নীতিমালাগুলো পড়ে না। অর্থাৎ তাদের পলিসি পড়ে না। সেকশন 3 ভায়োলেশন প্রায়ই আমরা দেখতে পাই। অ্যাকাউন্ট সাসপেনশন, কাউন্টারফেইট প্রোডাক্টে কি আছে, তাদের শিপিং এর কি নীতিমালা আছে, লিস্টিং এর কি নীতিমালা আছে, কাস্টমার সার্ভিসের কি নীতিমালা আছে, রেস্ট্রিক্টেড প্রোডাক্ট লিস্টিং, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। অনেকে ভুল করে একাধিক অ্যাকাউন্ট খুলে ফেলে। কৃত্রিমভাবে রিভিউ ম্যানেজ করার চেষ্টা করে অথবা ধরেন লো কোয়ালিটি প্রোডাক্ট সেল করার চেষ্টা করে। এগুলো কিন্তু বিভিন্ন নীতিমালা আছে। এই নীতিমালাগুলো আপনাকে পড়তে হবে। এই নীতিগুলো আপনাকে জানতে হবে। তো এই নীতিমালাগুলো আপনি কিভাবে জানবেন বা কোথায় পাবেন? এগুলো কিন্তু সব ইন্টারনেটেই আছে। আপনার অ্যামাজনে যদি অ্যাকাউন্ট নাও থাকে, ইন্টারনেট থেকে আপনি জাস্ট গুগলে সার্চ দিলেই তাহলে কিন্তু এই নীতিমালাগুলো আপনি পেয়ে যাবেন। ভ্যারাইটিস ওয়েবসাইট আছে। সেখানে বিভিন্নভাবে এই নীতিমালাগুলো আলোচনা করা হয়েছে। সুতরাং নীতিমালাগুলো জানা কিন্তু আপনার জন্যে খুব একটা কষ্টকর না। আপনি যদি চান যে অ্যামাজনের রুলসগুলো একটু জানবেন তাহলে সেগুলো জেনে নিতে পারবেন এবং সাধারণত সেগুলো ইংরেজিতেই থাকে। আপনি চাইলে ট্রান্সলেটর ব্যবহার করে সেগুলো বাংলা করে আপনি এটা পড়তে খুব বেশি সময় লাগার কথা না। কারণ এটা অনেক বড় বই টাইপের কোনো কিছু না। যে নীতিমালাগুলো আছে সেগুলো একবার চোখ বুলিয়ে নিলে কিন্তু আপনি অ্যামাজনের যে রুলস রেগুলেশনস আছে সেগুলা ক্লিয়ারলি জানতে পারবেন। মিস্টেক নাম্বার 6 ইনভেন্টরি ম্যানেজমেন্টে অবহেলা অথবা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বুঝতে না পারা। ইনভেন্টরি ম্যানেজমেন্ট আসলে কি? ইনভেন্টরি ম্যানেজমেন্ট হচ্ছে যে আপনার কতগুলো প্রোডাক্ট অ্যামাজনের ওয়্যারহাউসে আছে এবং সেটার সেলসের যে ডিমান্ডটা সেটা ফুলফিল ঠিকমতো করছে কিনা। অর্থাৎ আপনার প্রতিদিন ধরেন কিছু প্রোডাক্ট সেল হচ্ছে। তো এই প্রোডাক্টটা যদি কন্টিনিউয়াস সেল হতে থাকে এবং আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় রিস্টকিং না করেন, তাহলে একসময় আপনার স্টক জিরো হয়ে যাবে, স্টক আউট হয়ে যাবে। এই জিনিসটা অ্যামাজন পছন্দ করে না। যে স্টক আউট হয়ে গেছে এরপরে আপনি প্রোডাক্টটা নিয়ে এসছেন। এটা হলে হয় কি যে অ্যামাজনে আপনার যে র‍্যাংকিং থাকে সেই র‍্যাংকিং কিন্তু আপনি হারাবেন। আবার পুনরায় প্রোডাক্ট নিয়ে এসে আবার আপনি হয়তো ওই র‍্যাংকিংয়ে যাবেন, সেটার জন্য কিন্তু সময় লাগবে। তার মানে আপনার ২০ দিন যদি শিপিংয়ে সময় লাগে তাহলে আপনার শুধুমাত্র ১০০ প্রোডাক্ট থাকলে হচ্ছে না। আপনার এর সাথে আরও 20% অর্থাৎ ১২০ টা প্রোডাক্ট আপনার থাকতে আপনাকে রিস্টকিংয়ে যেতে হবে। এটাই মূলত হচ্ছে প্রোডাক্ট ফোরকাস্টিং। ইনভেন্টরি ম্যানেজমেন্টটা যদিও একটু জটিল মনে হচ্ছে কিন্তু এটা আসলে খুবই সহজ একটা হিসাব। মিস্টেক নাম্বার 7 অ্যাডস এবং মার্কেটিং এর অভাব। এটা কি? এটা হচ্ছে অ্যামাজনে আমরা যে মার্কেটিংটা করি, পিপিসি মার্কেটিং মূলত সেটাকেই বোঝাচ্ছি। এর বাইরেও কিছুটা মার্কেটিং আছে। তো মার্কেটিং এর আসলে প্রয়োজন কেন?
সেটা হচ্ছে যে অনেক প্রবাসী অ্যামাজনে যে পিপিসি মার্কেটিং আছে, সেই কৌশলটা অনেকে ব্যবহার করেন না বা করতে চান না। কারণ এখানে হচ্ছে একটা খরচ আছে। সাধারণত আমরা প্রোডাক্টের রিটেল প্রাইসের ৩০% এর মতো আমরা হচ্ছে পিপিসি মার্কেটিং এর জন্যে ধরে রাখি। ৩ থেকে ১০ থেকে ৩০% সর্বোচ্চ। অর্থাৎ আপনাকে এটা ধরে রাখতে হবে। একটা প্রোডাক্টের কস্ট যদি হয় মানে রিটেল প্রাইস যদি হয় হচ্ছে $৩০, তাহলে অন্তত আপনার $১০ সর্বোচ্চ এখানে ধরে রাখতে হবে যে আপনার মার্কেটিংয়ের পিছনে $১০ লাগতে পারে। এটা সর্বোচ্চ। এর বেশি যদি লাগে তাহলে আসলে সমস্যা আছে। আপনি ঠিকমতো হয়তো পিপিসি মার্কেটিংটা করতে পারছেন না। যত নিচে নামবে অর্থাৎ ৩০% এর অ্যাকোস বলি আমরা, পিপিসি মার্কেটিং এর খরচ ততই হচ্ছে সেটা ভালো। বাট সেটা কোনোভাবেই যেন ৩০% এর উপরে না যায়। এটা আপনি অর্গানিক একটা পজিশনে না যাওয়া পর্যন্ত দেখা যাচ্ছে আপনাকে পিপিসি মার্কেটিং করে যেতে হবে। অথবা এমনও হয়, এমন অনেক প্রোডাক্ট আছে যেটা সারা বছরই আপনার পিপিসি মার্কেটিং করে যায়। না হলে দেখা যাচ্ছে যে Amazon তাকে ট্রাফিক দিতে চায় না। এটা Amazon-এর একটা পলিসি আরকি। তো প্রবাসী সেলারদেরকে বলছি, আপনারা যারা মনে করেন যে আপনারা অ্যাড দিবেন না, আসলে এটা একটা ভুল ধারণা। আপনাকে প্রাইভেট লেভেল, তারপরে হচ্ছে জেনেরিক অথবা মাইক্রো প্রাইভেট লেভেল যেকোনো ক্ষেত্রে আপনাকে পিপিসি মার্কেটিং করতে হবে। হোলসেল বা রিটেল আর্বিট্রেজ বা অনলাইন আর্বিট্রেজ আপনার করার প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি এই ৩ টা মডেলে থাকেন তাহলে আপনাকে পিপিসির জন্য অবশ্যই বাজেট রাখতে হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অবহেলা, এটা হচ্ছে মিস্টেক নাম্বার ৮। এটা অনেকে মনে করেন যে একবার আমি যদি ম্যানুফ্যাকচারার খুঁজে একজনকে পেয়ে যাই তাহলে আমার কাজ শেষ। এটা আর আমার আসলে প্রয়োজন নাই। ব্যাপারটা সেরকম না। এটা যারা এই ধরনের ঝামেলায় পড়ছেন তারাই এর বিপদটা বুঝতে পারেন। সেটা হচ্ছে যে আপনি ধরেন অনেক সময় অপ্রত্যাশিত বিপদে পড়ে যেতে পারেন। আপনি একজন ম্যানুফ্যাকচারের কাছ থেকে আপনি প্রোডাক্ট নেন। তো সেই ম্যানুফ্যাকচারার কোনো কারণে তার সাথে সে হয়তো প্রোডাক্টের প্রাইসটা বাড়ায় দিছে, অথবা সে আলিবাবাতেই নাই, অথবা যেকোনো কারণেই হোক তার সাথে একটা ঝামেলা হতে পারে। হতে পারে যে সে ১ম দিকে ভালো প্রোডাক্টের কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছিল, পরের দিকে সে হয়তো কোনো একটা চালান এসে লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে দিছে। মানে এই ধরনের অনেক প্রবলেম আসতে পারে। তখন আপনার কিন্তু ম্যানুফ্যাকচারার লাগবে, ২য় ম্যানুফ্যাকচারার লাগবে। তো এই যে সাপ্লাই চেইন মানে ম্যানেজমেন্ট, এখানে আপনাকে একটু কৌশলী হতে হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার এবং ফ্রেট ফরওয়ার্ডার, অর্থাৎ ম্যানুফ্যাকচারার যে আপনার প্রোডাক্টটা তৈরি করবে এবং যার মাধ্যমে আপনি নিয়ে আসবেন, এই ২ জায়গাতে আপনার অল্টারনেটিভ খুঁজে রাখতে হবে। চাইলে এটাও করতে পারেন সাপ্লায়ার চেঞ্জ করে, যে আপনি একবার এর কাছ থেকে নিলেন না, একবার ওর কাছ থেকে নিলেন। তাহলে সবাই রানিং এর উপরে থাকলো এবং কোনো এক জায়গাতে প্রবলেম হলে আপনি আসলে বিপদে পড়লেন না। কোয়ালিটি কন্ট্রোলও করতে হবে আপনাকে। যেমন এটাও সাপ্লাই চেইনের একটা পার্ট। প্রোডাক্টটা আপনি ফাইনাল ডেলিভারি নেওয়ার আগে, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে সাধারণত এই কাজগুলো করা হয়। ম্যানুফ্যাকচারার যখন বলবে যে হচ্ছে আপনার প্রোডাক্টটা রেডি হয়ে আছে, তখন আপনি চায়নারই একজন কোয়ালিটি কন্ট্রোলারকে দিয়ে, আরেকটা প্রতিষ্ঠানকে দিয়ে আপনি কোয়ালিটি চেক করে নিতে পারেন। এটা অবশ্যই মানে বড় সেলার যারা আছে তারা সাধারণত এটা করে। অথবা আপনি নিজে আপনার সময় থাকলে আপনি স্যাম্পল নিয়ে এসে চেক করতে পারেন। এনিওয়ে, মোটামুটি আমি বলতে চাচ্ছি যে আপনার এই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এইখানে আপনার বিকল্প সাপ্লায়ার বা ফ্রেট ফরওয়ার্ডার এগুলো আপনাকে রাখতে হবে। অল্টারনেটিভ অপশনগুলো আপনার থাকতে হবে যেন আপনি বিপদে না পড়েন। এরপরে হচ্ছে মিস্টেক নাম্বার ৯, সেটা হচ্ছে যে আইন এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে অজ্ঞতা। সাধারণত দেখা যায় যে এই ব্যাপারটাতে অনেকে অবহেলা করেন জানতে। যেহেতু এই জিনিসটা জটিল, অনেকে জানতে চান না, আগ্রহ দেখান না। কিন্তু এই জিনিসটা আপনাকে জানতে হবে। ইউএস এর জন্য এক ধরনের নিয়ম, ইউকের জন্য আরেক ধরনের নিয়ম, অস্ট্রেলিয়ার জন্য আরেক ধরনের নিয়ম। অর্থাৎ কোম্পানি ফরমেশন থেকে শুরু করে ট্যাক্স রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলা কিন্তু আপনাকে জানতে হবে। এট লিস্ট আপনি যদি প্রাথমিক জ্ঞানও রাখেন তাহলেও চলবে যে ট্যাক্সের ব্যাপারটা কী। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব একজন বিশেষজ্ঞের হেল্প নেওয়া। অনেক ল ফার্ম আছে, Amazon-এর যে আইপি এক্সেলেটর প্রোগ্রাম আছে সেখানে Amazon-এর এসপিএন আছে। যারা সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক, সেখানে অনেক ল ফার্মের সাজেশন আছে। তাদের ওই ধরনের ল ফার্মের যারা আছে সার্টিফাইড ল ফার্ম, তাদের কাছ থেকে আপনি যদি সার্ভিসটা নেন তাহলে তারা আপনাকে সব ধরনের হেল্প করবে, সবকিছু বুঝিয়ে দিবে এবং আপনার কোনোদিন মানে কোনো বিপদ হবে না। সাধারণত এটা যারা ছোট সেলার তারা এটাকে একদমই অবহেলা করেন। কিন্তু আমি বলব যে অন্তত যারা কোম্পানি খুলে বিজনেস করছেন
যারা ওই দেশে একটা কোম্পানি খুলছেন এলএলসি বা সোল প্রপার্টিশিপ যেটাই হোক না কেন আপনার প্রয়োজন অনুযায়ী এই ধরনের যদি কোনো কোম্পানি খুলে আপনি বিজনেস করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেখানে ট্যাক্স পে করতে হবে। সেক্ষেত্রে কোনো একজন লয়ারের সাথে ওই দেশের লয়ার বা ওই দেশের আইন জানে এরকম কোনো একজন লয়ারের সাথে আপনারা কথা বলে নিয়মগুলো একটু জেনে এবং অথবা আপনার কিছু টাকা খরচ হবে তাদেরকে দায়িত্ব দিলে তারা তাদের মতো করে মেইনটেইন করবে। এখন তো আরও অনেক সহজ করে ফেলছে। অনলাইনে অনেকের ড্যাশবোর্ড থাকে। ধরেন আপনার কবে আপনার ট্যাক্স দিতে হবে আর সেগুলার আপনি বাটন পাবেন। আপনার কাছে দেখাবে যে আপনার নেক্সট মানে ট্যাক্স ফাইল সাবমিট করার ডেট অমুক। আপনি যদি ওটা ওকে করেন আপনার ক্রেডিট কার্ড থেকে চার্জ হয়ে যাবে। আর ওই কোম্পানি মানে ল ফার্ম আপনার হয়ে ট্যাক্স সাবমিট করে দিবে। মানে জিনিসটা আরো সহজ করে ফেলছে। তো মানে আপনাকে একটা ড্যাশবোর্ড দিয়ে দিবে। ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো জিনিসগুলো খুব বেশি কঠিন না কিন্তু এটা আপনার নলেজে থাকা উচিত এবং আপনার এটা জানা উচিত। এবার হচ্ছে যে মিস্টেক নাম্বার 10 হায়ার এ ভিএ। এটা এটা কি? হায়ার এ ভিএ মানে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। প্রবাসী সাধারণত যারা থাকেন, যারা কাজ করেন, তারা আমরা জানি যে অনেক ব্যস্ত থাকেন। প্রবাসে অনেক ব্যস্ত থাকেন। তারা আসলে সময় পান না ওরকম। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে তাদের নিজেদের কাজের ফাঁকে তারা অ্যামাজনে হয়তো খুব একটা সময় দিতে পারেন না, কম সময় দিতে পারেন বা যে সময়টুকু দেন খুবই টাইট। তো অ্যামাজনের কিন্তু একটা নির্দিষ্ট সময়ের দরকার আছে প্রতিদিন। আপনি যদি এরকম করেন যে আপনি সপ্তাহে ১ দিন সময় দিচ্ছেন আর অন্য ৬ দিন আপনি খোঁজ খবর নাই, তাহলে একটা গ্যাপ পড়ে যাবে। আপনি অ্যামাজন সম্পর্কে অ্যামাজনকে ভালো করে চিনবেন না, অ্যামাজনকে ভালো করে বুঝবেন না। এর পেছনে আপনাকে লেগে থাকতে হবে। প্রতিদিন এটলিস্ট ২ ঘন্টা করে হলেও আপনাকে সময় দিতে হবে। ৩ ঘন্টা হলে আরো ভালো হয়, এরকম। তো ১-২ ঘন্টা বা ৩ ঘন্টা এটা আপনার নিয়মিত সময় দিতে হবে। তো অনেকে আছেন যারা অনেক বেশি ব্যস্ত থাকেন। তারা হচ্ছে কাজ এবং এই যে খাওয়া-দাওয়া, তারপর হচ্ছে আরো ফ্যামিলিকে সময় দেওয়া, এইসব করে তারা মোটামুটি আর সময় বের করতে পারেন না। তো আমি তাদেরকে বলব এটা সবার জন্য না। যাদের আসলে ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি আছে, যাদেরকে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের হায়ার করার ক্যাপাবিলিটি আছে। বাংলাদেশী কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যদি নেন, তাদেরকে হায়ার করতে খুব বেশি টাকা লাগে না। আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এজেন্সি দিয়েও কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করে। তারা অনেক ক্লায়েন্টের সাথে কাজ করে। তো যদি আপনারা কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আপনারা কাজটা করেন, তাহলে আপনাদের কাজটা হচ্ছে স্মুথ হবে। আপনার জন্যে আপনার মানে অ্যা বিজি শিডিউলের জন্য আপনার কাজ পড়ে থাকবে না। সে হয়তো একটা মাসিক নিবে, সেলারি নিবে। কিন্তু ওই সেলারিটার বিনিময়ে আপনার কাজটাকে সে এগিয়ে নিয়ে যাবে। আপনার বিজনেসটাকে সে এগিয়ে নিয়ে যাবে। এখন আপনি যদি প্লাস মাইনাস করে দেখেন যে প্রতি মাসে আপনার একটা খরচ আছে এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের পেছনেও খরচ আছে। সবকিছু মিলায়ে যদি আপনার প্রফিট থাকে, তাহলে এই প্রফিট যদি থাকে তাহলে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিতে কিন্তু আপনার অসুবিধা হওয়ার কথা না। যদি কারোর এরকম সিচুয়েশন হয় যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের না নেওয়ার কারণে অর্থাৎ আপনি সবকিছু নিজে করতে গেলে হবে না। সবকিছু নিজে করাও যায় না। তো যদি এরকম হয় যে আপনার সুযোগ আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করার, আপনার ফাইন্যান্সিয়ালি আপনি সলভেন্ট, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়েও কিন্তু আপনি কাজ আগায় নিতে পারেন। আমার অনেক স্টুডেন্ট আছে যারা বিদেশে, তারা অনেক আগ্রহী, তাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি আছে। কিন্তু ওই সময়ের অভাবে তারা অ্যামাজনে বিজনেস করতে পারেন না। আমাকে অনেকে জানান আরকি। তখন আমি তাদেরকে পরামর্শ দিই একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করার জন্যে। অনেক সময় আমি নিজেও খুঁজে দিই যে যদি ওরকম আমার কাছে অনেকে রিকোয়েস্ট করে থাকে। তো আমি চাইবো যে যেহেতু আপনারা বিদেশে আছেন, অনেকে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া অর্থাৎ আ যেখানে অ্যামাজন আছে সেখানেই আপনারা আছেন। তো ওখানে যদি থাকেন আপনাদের অ্যামাজনে বিজনেস করাটা আপনার জন্য খুবই ইজি। যেমন আমাদের বাংলাদেশ থেকে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে। তারপর আমরা কষ্ট করে করি। কিন্তু আপনাদের কিন্তু ওই ধরনের রেস্ট্রিকশন নাই। আপনাদের ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি থাকলে আপনাদের জন্যে বিজনেসটা করা খুবই ইজি। তো সেক্ষেত্রে আপনাদের উচিত হবে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে হলেও আপনারা কন্টিনিউ করেন। এট লিস্ট দেখেন যে বিজনেসটা মানে কতটুকু প্রফিট করতে পারতেছেন। যদি এরকমও হয় যে আপনি মাসে $১,০০০ আপনি প্রফিট করতে পারতেছেন, সেটাও বা কম কি? শুরুতে এটাও তো অনেক। ধীরে, ধীরে আপনি সেটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। তো এই ছিল হচ্ছে ১০ টা ব্যাপার, ১০ টা মিস্টেক আমরা মানে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন, আল্টিমেটলি সবার জন্যই প্রযোজ্য। তো প্রবাসী ভাইদের বিজনেসটা যেন স্মুথ হয়,
তারা অনেক ব্যস্ত থাকেন, অনেক কষ্ট করে আমাদেরকে রেমিটেন্স পাঠান এবং তারা যেন অ্যামাজনের বিজনেসটা করতে পারেন, ই-কমার্স বিজনেসটার মধ্যে ঢুকতে পারেন, প্রফিট করতে পারেন। সেজন্যই খুব সংক্ষিপ্তভাবে আমি এই বিষয়গুলো একটু টাচ দিয়ে গেলাম। এগুলো যদি আমি এলাবোরেট করে বলতে যাই, তাহলে একটা বিষয় নিয়েই একটা টিউটোরিয়াল তৈরি করা সম্ভব। কিন্তু আমি এত ডিপে না যেয়ে আমি জাস্ট পয়েন্টগুলো ধরিয়ে দিয়ে গেলাম। আপনারা সেই অনুযায়ী যদি সতর্ক হন, কাজ করেন, তাহলে আপনারা অবশ্যই একদিন সফল হবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।